আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। সুপ্রিয় দর্শক, প্রাইম ব্যাংক হাসানা ইসলামী ব্যাংকিংয়ের সৌজন্যে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আবদুল্লাহ তামিম। আমার সাথে উপস্থিত আছেন দুইজন সম্মানিত আলোচক। আমার সাথে আছেন ইস্টার্ন ব্যাংক পিএলসির ডেপুটি চিফ অফ ইসলামিক ব্যাংকিং AKM মিজানুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়াও আমাদের সঙ্গে আছেন বাহরাইনের এওফি তাকাফুল ওয়ার্কিং গ্রুপ মেম্বার জামিয়া শরিয়া মালিবাগ মাদ্রাসার উস্তাদুল হাদিস মুফতি লোকমান হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই AKM মিজানুর রহমান, আপনার কাছে জানতে চাই, বাস্তবে আন্তর্জাতিক বাণিজ্যে এলসি কিভাবে কাজ করে এবং ব্যবসায়ীদের জন্য এটি কতটা নিরাপদ? বিফোর ইস্যুইং এনি এলসি, ইম্পোর্টার এবং এক্সপোর্টারের মধ্যে একটা চুক্তি হয়। মনে রাখতে হবে, ইম্পোর্টার মানে হলো বায়ার, আর যিনি এক্সপোর্টার তিনি হচ্ছে সেলার। তাদের মধ্যে একটা চুক্তি হয়। এই চুক্তিতে কি কি থাকে? এই চুক্তিতে অনেক কিছুর মধ্যে থাকে যে কোন মালটা ইম্পোর্ট করা হবে বা এক্সপোর্ট করা হবে, সেটার ইউনিট প্রাইস কত, আর অন্যান্য যে টার্মস অ্যান্ড কন্ডিশন দুইজনের স্বার্থ বজায় রেখে চায় এলসির ভিতরে, সেই চুক্তিটা তারা আগে করে ফেলে। তাহলে এটা প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে, যিনি ইম্পোর্ট করবেন তিনি ব্যাংকের কাছে আসেন। ব্যাংকের কাছে এসে বলেন যে আমি এই শর্ত ইনক্লুড করে আমি এলসিটা করতে চাচ্ছি। ব্যাংক তখন তার সাথে রিলেশনশিপ যদি এস্টাবলিশ হয়ে থাকে, এলসিটা ইস্যু করে সেটা হলো এক্সপোর্টারের যে ব্যাংক থাকে সেই দেশের একটা ব্যাংকের মাধ্যমে এটা অ্যাডভাইস করে, সেটা তার কাছে চলে যায়। এক্সপোর্টার যিনি এলসিটা পাওয়ার পরে মালটা উনি রেডি করে এটা মালটা শিপ করে তারপর তুমি ডকুমেন্টগুলো এলসির কন্ডিশন অনুযায়ী এটাকে আবার তার ব্যাংকে প্রেজেন্ট করার পরে তার যে অ্যাডভাইজিং ব্যাংক, সেই অ্যাডভাইজিং ব্যাংক এইটা চেক করে এটা আবার পাঠিয়ে দেয় ইম্পোর্টারের ব্যাংকে। ইম্পোর্টারের ব্যাংক এটা চেক করে যদি ইন টোটো পায়, তাহলে এলসির টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী এই পেমেন্টটা দিয়ে দেয়। তাহলে এটা হচ্ছে মোর অর লেস প্রসেস। এখন এই জায়গাটা আমি আবারও বলেছি, ওই যে অ্যাডভাইজিং ব্যাংক সে ইচ্ছা করলে না, যদি কাস্টমার চায়, এক্সপোর্টার চায় এবং ইম্পোর্টার যদি রাজি হয়, তাহলে সে এখানে একটা কনফার্মেশনও অ্যাড করতে পারে যদি কোনো কারণে পেমেন্ট নিয়ে তার কোনো সন্দেহ থাকে। তাহলে এই যে কনফার্মেশনটা তার পেমেন্টটা নিশ্চিত করে। এলসি করার সময় কিন্তু যে কন্ডিশনগুলো থাকে এগুলো অপরিবর্তনীয়, বিষয়টা এরকম না। দুই পক্ষ যদি হয়, তাহলে অ্যামেন্ডমেন্ট করে এলসির টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো তারা কিন্তু এটা চেঞ্জ করতে পারে। এলসি ব্যবস্থাকে শরিয়ার দৃষ্টিতে কিভাবে দেখা হয় এবং এটি হালাল রাখতে কোন কোন শর্তগুলোর দিকে নজর দেওয়া উচিত? সাধারণত এলসির প্র্যাকটিসের মধ্যে 3টা সিনারিও হতে পারে। যিনি ইম্পোর্টার আছেন তিনি হয়তো ব্যাংকের কাছে গিয়েছেন এভাবে যে আমি যে পণ্যটা এক্সপোর্ট করব সেই পণ্যের ফুল পেমেন্ট আমি পরিশোধ করে শুধুমাত্র ডকুমেন্টটা আমার দরকার তার নিশ্চয়তাপত্র দেওয়ার জন্য, যেটাকে ফুল মার্জিন এলসি বলা হয়। আরেকটা সিনারিও হতে পারে এমন, যেখানে ইম্পোর্টার যে আছে উনি চাচ্ছেন যে আমি ফুল পেমেন্ট এখন করতে পারবো না, ধরে নিই 10 লাখ টাকার একটা পণ্য আমি ইম্পোর্ট করতে চাচ্ছি, তো সেখানে 5 লাখ টাকা এখন পরিশোধ করতে পারবো, আরও 5 লাখ টাকা আমি যে ব্যাংকের মাধ্যমে এলসি নিচ্ছি তো তার কাছ থেকে আমি আরও 5 লাখ টাকার আমি ইনভেস্টমেন্ট নিতে চাই। অথবা এটা আরেকটা সিনারিও হতে পারে তৃতীয়, সেটা হচ্ছে যে আমি ফুল ইনভেস্টমেন্ট নিতে চাই। আমরা প্রথম সিনারিওটাতে আসি, তো সেখানে যদি ইম্পোর্টার ফুল মার্জিনে সে এলসি করতে যায়, তো এখানে ব্যাংক মধ্যস্থতা করবে। এখানে আসলে ইসলামী ব্যাংক অথবা কনভেনশনাল ব্যাংক যদি বলি, শরিয়া খুব গুরুত্বপূর্ণ, এখানে কোনো ইস্যু নেই। এখানে সে এলসি সুবিধা দেওয়ার ভিত্তিতে কিছু এখানে কাজ আছে যে কাজগুলো সম্পন্ন করে থাকে ব্যাংক। তো ইস্যুইং ব্যাংক যে কাজগুলো করে এর ভিত্তিতে এজেন্সি ফি বা ওয়াকালা উজরা নিতে পারে কিছু কন্ডিশনের ভিত্তিতে, বৈধভাবে সেটা নিতে কোনো অসুবিধা নেই। ইসলামী ব্যাংকগুলো এই কাজটাই করে থাকে। দ্বিতীয় বা তৃতীয় সিনারিও যেটা আছে, যেখানে ইম্পোর্টার চাচ্ছে যে আমি পণ্যটা ইম্পোর্ট করব, আর আমার বিক্রেতা যিনি আছেন তার কাছে আমি ডকুমেন্টটাও দেব, পাশাপাশি যে ব্যাংক আমাকে ডকুমেন্টটা দিচ্ছে তার কাছ থেকে আমি ইনভেস্টমেন্ট নিতে চাচ্ছি, আংশিক হোক অথবা ফুল হোক। এইটা সুদী ব্যাংকে বা কনভেনশনাল ব্যাংকে গেলে তারা এটা খুব সহজে দিয়ে দিবে। সেটা হচ্ছে ঋণ দেওয়ার যে পদ্ধতি তাদের আছে, সুদ আরোপ করে তারা ঋণ দিয়ে দিবে, তো সেটার উপরে সুদ নিবে। তো এটা তো শরিয়া হালাল বলে না। ইসলামী ব্যাংকিংটা হচ্ছে আপনাকে হারাম থেকে হালাল কোনো ওয়েতে এই ইনভেস্টমেন্টটা করবে। তো সেটা করার ক্ষেত্রে করাজ একটা কন্ট্রাক্ট ছিল, যেটার ভিত্তিতে যদি ইনভেস্টমেন্ট করা হয় তো সেখানে প্রফিট নেওয়া যাবে না। তো আন্ডারলাইন কিছু কন্ট্রাক্ট সেট করে যেগুলো হালাল ওয়েতে তাকে ইনভেস্ট করা যাবে এবং সেটার ভিত্তিতে ব্যাংক প্রফিট নিতে পারে।
তো এর ভেতরে কিছু কন্ট্রাক্ট সেট করা হয়। তো প্রথম সিনারিওতে ছিল কি, যিনি ইম্পোর্টার তিনি পণ্যটা ক্রয় করছেন, তো ক্রেতা এবং বিক্রেতা হিসেবে দেশের বাইরে যিনি আছেন এক্সপোর্টার বা বিক্রেতা, তার সাথে কিন্তু তার চুক্তি হচ্ছে, মাঝখানে শুধু ব্যাংক একজন, সে ডকুমেন্ট বা সিউরিটি দেওয়ার জন্য একটা মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান। কিন্তু দ্বিতীয় বা তৃতীয় সিনারিওতে যদি আমরা আসি, ইসলামী ব্যাংকিং যে কাজটা করবে, ইসলামী ব্যাংকিংয়ের ক্ষেত্রে এসে এখানে সিনারিওটা পরিবর্তন হয়ে যাবে। বিক্রেতা হবে ব্যাংক আর ক্রেতা হবে ইম্পোর্টার, আর এক্সপোর্টারের কাছ থেকে ক্রেতা হবে ব্যাংক, এবং সেই পণ্যটা ক্রয় করার পরে সে তার পজেশনে নিবে, কাবজে নিবে, তার ওনারশিপে নিবে, এরপরে সেটাকে ক্লায়েন্টের কাছে বিক্রি করবে। এই বিক্রয়ের মাঝখান থেকে যে মার্কআপটা আসবে সেটা হচ্ছে ব্যাংকের প্রফিট। এখানে কিছু কন্ডিশন আছে এবং শরিয়ার কিছু প্রত্যেকটা কন্ট্রাক্টের গুরুত্বপূর্ণ কিছু টার্মস কন্ডিশনস আছে, সেগুলোকে যদি ফুলফিল করা হয় তাহলে এটা বৈধ পদ্ধতি হতে পারে, যেটা প্র্যাকটিস অলরেডি বিভিন্ন ইসলামী ব্যাংকে আছে। এলসি ব্যবস্থায় সাধারণত কী ধরনের ঝুঁকি বা জটিলতা দেখা যায়, এগুলো কিভাবে কমানো যায় একটু সংক্ষেপে বলবেন। আমরা যখন এলসি করি, প্রথম রিস্কই হচ্ছে ডকুমেন্টেশন। এলসিতে অনেক ধরনের ডকুমেন্টেশনের কথা বলা থাকে। এখন ডকুমেন্টেশন যদি ঠিকঠাক মতো না করা হয়, ডকুমেন্টগুলো যদি ঠিকঠাক প্লেস না করা হয়, তাহলে কিন্তু এক্সপোর্টার পেমেন্ট পাবেন না, এটা একটা ইস্যু। তাহলে যিনি এক্সপোর্ট করবেন তিনি এলসি পাওয়ার পরে ডকুমেন্টগুলো সুন্দরভাবে যাচাই করে উনি এটা করবেন। দ্বিতীয়ত হলো, এই যে ডকুমেন্ট দেওয়া হলো, এই ডকুমেন্টগুলোর ভিতরে কিন্তু ফ্রড থাকতে পারে। আমাদের কিন্তু রিলাই করতে হয় 100% ডকুমেন্টসের উপরে। ব্যাংক কিন্তু জাহাজে গিয়ে কোনো দিন দেখবে না কি মাল আসছে কি মাল আসে নাই, ব্যাংক দেখবে যে ডকুমেন্টগুলো ঠিক আছে কিনা। এই যে ডকুমেন্টগুলো যেটা প্লেস করা হয়, যদি এটা ফ্রডের মাধ্যমে করা হয়, তাহলে এখানে যিনি ইম্পোর্টার তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাহলে এই জায়গাটায় যেটা, যিনি ইম্পোর্টার তাদের প্রত্যেকেরই এক্সপোর্টার সিলেকশনের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। তারপরে যে জিনিসটা আসতেছে আপনার কান্ট্রি রিস্ক। কান্ট্রি রিস্ক যেমন আপনি এখন একটা এলসি করবেন, অমুক দেশ থেকে একটা পণ্য আনবেন, সেই দেশে এখন যুদ্ধ লেগে গেছে। আমরা যেমন এখন দেখি বাংলাদেশে যে হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে আমাদের দেশে অকটেন, ডিজেল, পেট্রোল এগুলো আসতে পারতেছে না। তো এখন এই অবস্থায় এটা একটা মারাত্মক রিস্ক। আপনি এলসি করলেন কিন্তু আপনি পেমেন্ট পাচ্ছেন না। তারপরে আছে মানি লন্ডারিংয়ের রিস্ক। আপনি যে এলসির যে আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং, এই যে বিষয়গুলো, এগুলোর মাধ্যমে কিন্তু প্রচুর টাকা মানি লন্ডারিং হয়ে যাচ্ছে। তো এই জাতীয় রিস্কগুলা আপনাকে কাভার করতে গেলে এখানে স্পেশালাইজড এরিয়াতে স্পেশাল লোকই বসা দরকার, যার মোটামুটি এলসির পুরো অপারেশন সম্পর্কে যার জ্ঞান আছে। তো এগুলো মানে একেবারে সংক্ষিপ্ত আকারে কয়েকটা বললাম, কিন্তু এগুলো কিন্তু এক্সহস্টিভ না, আর অনেক ধরনের রিস্ক আছে, যে রিস্কগুলো আমরা আমাদেরকে অবশ্যই কাভার করতে হবে। অনেক অনেক ধন্যবাদ। আন্তর্জাতিক বাণিজ্যে রিবা, গারার, প্রতারণা, এই যে বিষয়গুলো আছে, এগুলো থেকে বাঁচতে ইসলামের নির্দেশনা কি? শরিয়ার যে নির্দেশনা খুবই স্পষ্ট। রিবার ব্যাপারে যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন খুবই স্পষ্টভাবে রিবার কথা বলেছেন সূরা বাকারার 278, 279 নম্বর আয়াতের মধ্যে, তোমরা যদি মুমিন হওয়ার দাবি করো তাহলে তোমরা রিবাকে পরিত্যাগ করো, আর রিবা বর্জন না করলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। খুবই ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে। গারার অথবা ধোঁকা, এটাকেও ধোঁকা তর্জমা করা যায়। তারপরে গাশ, এটাকেও ধোঁকা বা প্রতারণা বলা যেতে পারে, কিন্তু এগুলোর মধ্যে শরিয়া কিছু টার্মস, এগুলোর কিছু পার্থক্য আছে। একটা উদাহরণ দিলে আমি পার্থক্যটা স্পষ্ট হবে আশা করছি। যেমন ধরুন, কেউ বিক্রি করার সময় একটা পণ্যের মধ্যে সেটা যেমন হওয়া উচিত তার চেয়ে বেশি রং দিয়ে রেখেছে, অথবা লাইটিংয়ের মাধ্যমে সেটাকে ভিন্নভাবে কিছু দেখানো হচ্ছে, ন্যাচারাল আলোর কাছে গেলে ভিন্ন আরেকটা দেখা যায়, এটা হচ্ছে ঘাস। এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটা হলো গারার। গারার মানে হচ্ছে আপনি বিক্রয় করছেন, তো এমন কোনো অনিশ্চয়তা সেখানে থাকছে, আনসার্টেনটি, এ ধরনের কোনো গ্যাম্বলিংও আছে এর মধ্যে, যে কারণে আপনার পণ্য পাওয়াটা না পাওয়াটার মধ্যে ঝুঁকি তৈরি হয়ে গিয়েছে। যেমন আমার কাছে একটা জিনিস আছে, যে জিনিসটার মালিক আমি নই, কিন্তু আপনার কাছে আমি বিক্রি করে দিচ্ছি। হতে পারে ভবিষ্যতে আমি তার কাছ থেকে কিনে নিব। তো এই যে আপনার কাছে আমি বিক্রি করে দিচ্ছি, আমার কাছে মালিকানা নেই, পরবর্তীতে বিক্রয়ের পরে যিনি প্রকৃত মালিক তিনি বললেন পণ্যটা আমার লাগবে, তো তাহলে আপনি যে কিনে নিলেন সে পণ্যের কিন্তু আপনার নিশ্চয়তা আর থাকছে না, সেটা ফেরত দিতে বাধ্য হচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, লা তাবি'আ মা লাইসা ইনদাক, তোমার পজিশনে যেটি নেই, তোমার ওনারশিপে যেটি নেই, সেটা বিক্রি করবে না। তো এই প্রশ্নটার সাথে এলসির মধ্যে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। ইসলামী ব্যাংকিং যখন সিস্টেমে কেউ এলসির মাধ্যমে ইনভেস্টমেন্ট নেয় এবং একই সাথে সে সিউরিটিটাও গ্রহণ করে, অর্থাৎ এক্সপোর্টারকে দেওয়ার জন্য ইনভেস্টমেন্ট নিলে, তখন ব্যাংক কী করতে হবে, ইম্পোর্টার যে পণ্যটা কিনতে চাচ্ছে এক্সপোর্টার থেকে, সেই পণ্যটা ইম্পোর্টার না কিনে সে যে ধরনের পণ্য কিনতে যাচ্ছে, প্রাথমিক আলোচনা এক্সপোর্টারের সাথে সব কিছু হওয়ার পরে ব্যাংক তার পক্ষ থেকে সেটা ক্রয় করবে এবং সে তার পজিশনে নেবে। পজিশনে নেওয়ার পরে তার রিস্কে আসবে, এরপরে সেটা শিপমেন্ট হয়ে যাওয়ার পরে
যিনি ক্লায়েন্ট আছে তার কাছে বিক্রি করবে। এ পর্যায়ে আমরা AKM মিজানুর রহমান আপনার কাছে জানতে চাই, বাংলাদেশে এলসি ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আরও নিরাপদ করতে ব্যাংক ও যারা এটাকে নিয়ন্ত্রণ করে তাদের কি করণীয় এবং কি করা প্রয়োজন বলে আপনি মনে করেন? এলসি একটি সেন্সিটিভ বিষয়, কারণ এর মাধ্যমে কিন্তু আমার পেমেন্ট চলে যাবে বাইরে। আবার আমি যদি এক্সপোর্ট করি, যে এই এলসির মাধ্যমে আমার গুডস চলে যাবে বাইরে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ব্যাংকিং লেভেলেও যেমন সতর্কতা দরকার, নিয়ন্ত্রক সংস্থার থেকেও সতর্কতা দরকার। ব্যাংকিং লেভেলে কি সতর্কতা হতে পারে? মূল সতর্কতা হচ্ছে এখানে এলসিটা যেন সঠিকভাবে ইস্যু করা হয়। এখন সঠিকভাবে এলসি ইস্যু করার ক্ষেত্রে এখানে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যোগ্য জনবল। নট অনলি দ্যাট, একজন কাস্টমার এলসি করার সময় একটা পিআই এনে দেন, প্রফর্মা ইনভয়েস যেটাকে আমরা বলি, সেটা যাচাই করাও তার দায়িত্ব যে এই মালটার আসলে প্রাইস ইন্টারন্যাশনাল মার্কেটে এইটা কি না। ব্যাংক তার লেভেল থেকে এটা যাচাই করে দেখবে। সেকেন্ড, যিনি এক্সপোর্টার তার ক্রেডিট রেটিং কী, সে কি মাল কিনে টাকা দেওয়ার মতো অবস্থায় আছে? তারপরে যেই ব্যাংক তারাই বা কতটা এই বিষয়গুলো সম্পর্কে সচেতন। তারপর এখানে যে জিনিসটা সবচেয়ে বড় বেশি এলসির সাথে জড়িত সেটা হচ্ছে মানি লন্ডারিং ইস্যু। এখানে প্রচুর ট্রেড বেসড মানি লন্ডারিং হতে পারে, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, যেই কথাটা আমি আগে বলেছি। তাহলে এটা কিভাবে আপনি চেক করবেন? এটা ব্যাংক লেভেলে ব্যাংকগুলো যেটা করে থাকে, প্রাইসটা সাধারণত একটা চেক করে থাকে আলিবাবা বা অন্য কোনো এর মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে। সেখানে একটা প্রাইসের রেঞ্জ দেওয়া থাকে, আসলে প্রকৃত প্রাইসটা ওখানেও থাকে না। তো এই রেঞ্জের মধ্যে কেউ যদি আপার লিমিটে গিয়ে প্রাইস কোট করে, ব্যাংকগুলো সাধারণত ওইটাই করে, এখানেও কিন্তু মানি লন্ডারিং হতে পারে। বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে আমি যেটা বলতে পারি যে স্ট্রিক্ট রেগুলেশন বাংলাদেশ ব্যাংকের এখনও আছে। তারপর আমি বলবো যদি এটা করা যায় খারাপ হয় না। এই যে প্রাইস জাস্টিফিকেশনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যদি সেন্ট্রালি একটা সিস্টেম চালু করে, তাহলে আমাদের এখানে যে ট্রেড বেজ মানি লন্ডারিংটা এটা অনেক ক্ষেত্রে কমে যাবে। সর্বোপরি যে জিনিসটা বেশি দরকার সেটা হচ্ছে যোগ্য জনবল, এর বাইরে আসলে কোনো কথা নেই। মুফতি লোকমান হাসান, আপনি বলছিলেন যে শরিয়া সম্মত পদ্ধতিটা আসলে কি? তো আধুনিক ব্যাংকিংয়ে ব্যবহৃত এলসি পদ্ধতিকে শরিয়া সম্মত করতে কি ধরনের সংশোধন বা সতর্কতা প্রয়োজন আপনি যে আলোচনা করছিলেন আমাদের একটু বলবেন? অনেক শুকরিয়া মোহতারাম। তো এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, আমরা যখন বলছি যে একজন ইম্পোর্টার সে একই সাথে ইনভেস্টমেন্টও নিতে চাচ্ছে, তো এই ইনভেস্টমেন্ট কোন প্রক্রিয়ায় হবে? সেটা যদি কর্জের পদ্ধতিতে হয় বা লোনের পদ্ধতিতে হয়, সেটা তো এর ভিত্তিতে কোনো অতিরিক্ত গ্রহণ করার সুযোগ নেই। তো ইসলামী ব্যাংকিংগুলো যে কাজটি করতে হবে, এটা কোনো আপনার আন্ডারলাইন কোনো হালাল কন্ট্রাক্টের ভিত্তিতে তার কাছে এটা সেল করে সে এটার প্রফিট নেবে। সেখানে মোরাবাহা হয়ে থাকে, সালাম ইস্তেসনা হয়ে থাকে, এই ধরনের কিছু কন্ট্রাক্ট আছে যেগুলোর মাধ্যমে হয়ে থাকে। এটা পণ্য বা গুডস যে আইটেমের হয় সেটার সাথে এই চুক্তিগুলোর অ্যালাইন করতে হয়। এখন গুরুত্বপূর্ণ এখানে যে ইস্যুটা থাকে সেটা হচ্ছে ব্যাংক কিন্তু শুধুমাত্র একটা লেটার অফ ক্রেডিট ইস্যু করছে, কিন্তু ইসলামী ব্যাংকিং এক্ষেত্রে গিয়ে সে একজন বায়ার হয়ে যায়, অর্থাৎ ইম্পোর্টারের জায়গায় সে চলে আসে, আর ইম্পোর্টারের সাথে তার নেক্সট আরেকটা বেচাকেনার কন্ট্রাক্ট হয়ে থাকে। আমরা জানি ব্যাংকিং আইন আছে যেখানে ব্যাংক কোনো ধরনের বেচাকেনা বা কোনো বিজনেস করতে পারে না, এটা আন্তর্জাতিক আইনও আছে। কিন্তু ইসলামী ব্যাংকিংগুলোর জন্য এটা গুরুত্বপূর্ণ। আমাদের দেশের আইনটা এখনও হয়নি, কিন্তু বহির্বিশ্বে অনেক জায়গায় আছে, যেমন পাকিস্তানেও আছে। আইআরসি দরকার হয়, কেউ যদি বাহির থেকে কোনো কিছু কিনতে চায় তার লাইসেন্স লাগে। এই লাইসেন্সটা বাংলাদেশের কোনো ইসলামী ব্যাংকের জন্য নেই। যারা অথরিটিতে আছে তারা যদি এটাকে ইস্যু করে, তাহলে বাংলাদেশে ইসলামী ব্যাংকিংগুলোর জন্য এক ধাপ এগিয়ে যাবে ইসলাম পালনের ক্ষেত্রে। তো এখানে ইসলামী ব্যাংকিংগুলো এখন বর্তমানে যে প্র্যাকটিসটা করছে সেটা হচ্ছে যে সে ক্লায়েন্টের কাছ থেকে একটা অথরাইজেশন নিচ্ছে, নেওয়ার পরে সেই এক্সপোর্টার কাছ থেকে পণ্যটা সে কিনে নিচ্ছে, কিন্তু এখানে যিনি মৌলিকভাবে ক্লায়েন্ট তাকে উকিল বানায় কেনা উচিত ছিল, কিন্তু ব্যাংক এখানে কেনার জন্য যে কাগজপত্রের কিছু পরিবর্তন করছে, বাস্তবিকভাবে সে ধরনের কোনো বেচা কেনা, যেটা মোহতারাম আলোচনায় যুক্ত করেছিলেন, আসলে হচ্ছে না। যে কারণে একটা প্রশ্ন থেকেই যায় যে ব্যাংক যখন এক্সপোর্টার থেকে কোনো পণ্য ক্রয় করছে, সেই পণ্যটা রিয়েল কোনো কেনাবেচার মধ্য দিয়ে আসছে না, আর এর সাথে সম্পর্ক থাকে আপনার যেটা পজিশনে নেই, আপনার ওনারশিপে নেই, সেটা আপনি বিক্রি করে কিভাবে প্রফিট করবেন। তো সেটা আরেকটা প্রশ্ন চলে আসে। তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেটা সলভ করার জন্য একটা কমপক্ষে একটি ধাপ উত্তরণ হওয়া উচিত। 70-এর দশকে আমাদের বাংলাদেশের ইসলামিক স্কলার যারা ছিলেন ইসলামী ব্যাংকিংয়ের জন্য, তারা অনুমোদন করেছিলেন একটা সার্টেন টাইমের জন্য যে আইআরসি ছাড়াও শুধুমাত্র ক্লায়েন্টের একটা অথরাইজেশন নিয়ে এভাবে লেনদেন করার জন্য। কিন্তু বর্তমানে সেই জায়গা থেকে আমরা মনে হয় উঠে এসেছি, আমাদের জন্য আরও অগ্রসর হওয়া উচিত।
ইসলামী ব্যাংকিং যারা প্র্যাকটিস করছেন ইন্ডাস্ট্রি থেকে আওয়াজ ওঠা উচিত এবং তারা এটা আইআরসি বা আন্তর্জাতিক লেনদেনের জন্য অনুমোদন গ্রহণ করার জন্য উদ্যোগ গ্রহণ করা উচিত। এতে মনে হয় শরিয়া পরিপালনের ক্ষেত্রে আরও এক ধাপ অগ্রসর হওয়া সম্ভব। জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ আলোচনা করবার জন্য এবং সময় টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক শুকরিয়া। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন প্রাইম ব্যাংক হাসানা ইসলামী ব্যাংকিং নিবেদিত সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সঙ্গেই থাকুন সময়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।